নমস্কার। আপনাদের সবাইকে টিম দূরদেশে বাংলার পক্ষ থেকে জানাচ্ছি অনেক আমন্ত্রণ এবং শারদীয়া শুভেচ্ছা। আমাদেরকে আজকে যারা প্রথমে শুনছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে শোনার জন্য। আর যেনারা এতদিন ধরে আমাদেরকে শুনে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। আর আশা করছি আপনারা আমাদের সাথে সব সময় এইভাবেই থাকবেন। আজকে আমরা চলে আসছি আমাদের দশম পর্ব। আর আজকে আমরা কথা বলবো বর্ণ বৈষম্য নিয়ে। খুবই ইম্পর্টেন্ট আর রেলেভেন্ট একটা টপিক। আমাদের ভারতবর্ষে এখন এত কিছু হচ্ছে এবং হয়ে চলেছে, তো আমাদের মনে হলো এই সময়টা এই নিয়ে কথা বলাটা খুব দরকার। আমাদের সাথে একজন গেস্ট স্পিকার তো অবশ্যই থাকবেন। আমি খুব শিগগিরই তার পরিচয় আপনাদের সবার সাথে করিয়ে দেবো। তার আগে আমার সাথে আজকে আছে সৌমিতা, নমস্কার সকলকে। এবং আজকে আমাদের সাথে আছে আমার আরেক গেস্ট স্পিকার রুক্মিণী রয়। ও আমার সাথে হেরিটেজে ছিল। আমরা একসাথে হেরিটেজে 4 বছর কাটিয়েছি। অনেক গল্প, নাচ টাচ, গান, অনেক কিছু হয়েছে। আহ, এখন ও এক্স ফ্যাকাল্টি এমবাই বলে একটা অর্গানাইজেশনে কলকাতায় ও নিট অ্যাসপিরেন্টসদের মেন্টর করতো জুওলজি নিয়ে। রুক্মিণী, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জয়েন করার জন্য আজকে। প্রথমেই তোকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর এবার তোর কাছে চলে আসছি, তুই একটু নিজের সম্বন্ধে আমার শ্রোতা বন্ধুদের একটু বল। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামটাতে ইনভাইট করার জন্য। আমি একজন শিক্ষিকা, যেমন ক্রিস অলরেডি বলে দিয়েছে যে আমি নিট অ্যাসপিরেন্টদের ট্রেনিং দিই জুলজির জন্য। এছাড়াও যদি আমার নিজের কথা বলতে চাই, পার্সোনালি আমি ফেমিনিস্টও। তো তো আমার যদি আইডিয়া বলেন কিংবা আমার পার্সোনাল থট প্রসেস বলেন, কিছুটা লেফটিস্ট কিছুটা সেন্ট্রালিস্ট। তো বর্ণ বৈষম্যের ব্যাপারে যখন আমাকে বলা হলো যে এর ব্যাপারে কিছু বলতে হবে, তো আমি আহ, ভাবলাম যে হ্যাঁ, এই ব্যাপারে বলার দরকার আছে। তো ঠিক আছে। থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা চল, প্রথমেই চলে আসছি আমাদের আজকের প্রথম প্রশ্ন। যে আমরা তো এই সবাই, আমরা যেহেতু কলকাতা দিল্লিতে থেকেছি, আমরা কাস্ট মানে একটা জেনারেলি বুঝি যে এই কাস্টের একটা জিনিস আছে ইন্ডিয়াতে, সবসময় জানতাম। বাট এটার কি আরেকটা কোনো মিনিং হতে পারে? যেই মফস্বলে আছে বা যেই লোকটা ধর বড় শহরে থাকছে, এই এই মানেটা কি আলাদা আলাদা আছে, না একই মানে একটা গ্রাম মফস্বল আর একটা শহরের লোকের কাছে একই মানের ছবিটা হয়ে উঠেছে? তোর কি মনে হয়? তোর থেকে শুরু কর। আহ দেখ, শহর, মহানগরী যেটা, যেমন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিহার, বিহার বলছি, বিহারের রাজধানী যেমন পাটনা, লখনৌ, এগুলো বড় বড় শহর। তো হুম। এই সব শহরে আমাদের এক্সপেকটেশন কি থাকে, যে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো হবে, শিক্ষিত মানুষের ঢল বেশি হবে। তো যেখানে শিক্ষা ব্যবস্থার প্রচার প্রসার বেশি, তো আমরা কি এক্সপেক্ট করি, যে সেখানকার লোকেদের মাঝে এই যে বর্ণ বৈষম্য, বর্ণ বিদ্বেষ, এগুলো খুব কম থাকবে। কিন্তু আসলে কি তাই? আহ, তুই যদি ডেটা দেখিস, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটা দেখিস, 2016-র ডেটা বলবো আমি। সেখানে দেখা গেছে এইসব শহরে গড়ে 200-র বেশি ঘটনা এমন ঘটেছে যেখানে আহ, দলিতরা, মানে নিচু জাতের লোকেরা যারা, হুম। তারা বর্ণ বৈষম্যের শিকার হয়েছে, প্রচন্ড রকম হেনস্থার শিকার হয়েছে। 200টা খুবই কম নাম্বার, কারণ এটা রিপোর্ট হয়েছে 200টা। হ্যাঁ। আসলে কতটা চলছে কেউ জানে না। হুম। ঠিক আছে। এখন দলিতদের সুরক্ষার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 এনেছিল, যেটা 2015-তে আবার অ্যামেন্ড হয়েছে। এর এর অন্তর্ভুক্ত আমি শুধু একটাই অপরাধ বলবো, যেমন কাউকে জোর করে কোনো বর্জ্য পদার্থ গ্রহণ করা। এই ধরনের অপরাধ এখনো পর্যন্ত, এখন 2020 চলছে, এখনো পর্যন্ত চলছে। তো সেই ধরনের অপরাধ যখন রিপোর্ট হচ্ছে, সেটাই সেটাই আমরা জানতে পারছি। কিন্তু ভেতরে তুই যদি তুই যদি একদম নিচের লেভেলে চলে যাস, সেখানেও যখন আমরা কথা বলছি কারোর সাথে, মনে কর কারোর সাথে তুই নিজের ইন্ট্রোডাকশন হুম। দিচ্ছিস, হুম। তোর নাম থেকেই তোর সামনের লোকটা এটা বুঝে ডিসাইড যাচ্ছে। করবে যে সামাজিক ভাবে তোর স্তর কতটা। ঠিক হুম। আছে। হুম। না, একদম ঠিক বললি। সৌমিতা, তোমার কাছে চলে আসছি, তোমার কি মনে হয় ব্যাপারে? দেখো ক্রিস, আমি কলকাতায় বড় হয়েছি। যখন ছোট ছিলাম আমি কিন্তু আমার পাড়ায় বা স্কুলে যখন পড়েছি, আমি বর্ণবৈষম্য আমি নিজেও জানতাম না ওই ব্যাপারটা কি হচ্ছে। জাস্ট এভরিওয়ান ওয়াজ ট্রিটেড সেম। আমার স্কুলে বন্ধুরা, আমার টিচারদের চোখে সবাই একই রকম ছিলাম। আমার কোয়েট স্কুল ছিল। তো এবার যখন আমার মনে হয় ওই যে একটা বয়সের পর যখন ছেলেদের পইতে হয়, ব্রাহ্মণদের পইতে হয়, তখন হয়তো কিছু কিছু জায়গায় বুঝতে পারলাম আচ্ছা ওর হচ্ছে আমার হচ্ছে না কেন। এই এই করে করে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন আমার কাছে।
ওই একটা কাস্ট যে আলাদা সবার, সেটার ওইভাবেই আমি জানতে পেরেছি। শহরের থাকার সূত্রে আমার মনে হয় যে খুব একটা বেশি কিন্তু আমি ওটা ছোটবেলায় ফেস করিনি। এবার আরো যত দিন গেছে, ধরো আমি যখন জয়েন্ট এন্ট্রান্স দিলাম, আমি দেখলাম যে আমার সাথেই পড়ছে স্কুলে আমারই মানে মানে আমার পাশে বসে আমার বন্ধু, আমি সবই আমরা একরকম ভাবে পড়ছি, সব এক করছি, আমাদের রেজাল্ট সিমিলার হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ও অনেক বেটার চান্স পেয়ে গেল কারণ ওর সারনেম আলাদা। দ্যাট ওয়াজ আ ম্যাসিভ ব্লো। মানে ওটা আমি, কারণ আমি কখনো দেখিনি যে ও আলাদাভাবে ওর অবস্থা, মানে পারিবারিক অবস্থা আমার থেকে খারাপ বা কিছু এরকম কিছু আমি দেখিনি। আমি জাস্ট একটা ইনস্টেন্স বলছি, ইটস নট ফর এভরিওয়ান, মানে একটা আমি জেনারেলাইজ করছি। তো ওইভাবে আমি কিন্তু ওই ছোট ছোট জিনিস নিয়েই আর কি বুঝলাম যে আচ্ছা একটা কাস্টের ব্যাপার আছে, একটা রিজার্ভেশনের ব্যাপার আছে। তো আমি অতটা বেশি আমি বলবো যে ছোটবেলায় এটা ফেস করিনি। আমারও কিছুটা তোমার সাথে এক্সপিরিয়েন্স। ওই প্রথমে আমি যদি দিল্লিতে অল ইন অল, মানে আমার তো বর্ন এন্ড ব্রট আপ আমি দিল্লিতে, তো স্কুলে কোনোদিনই ওই সব হিন্দি বন্ধুরা চলছে, স্কুল লাইফটা ওই পড়াশোনায় বেরিয়ে গেছে। প্রথম ফেস করলাম যখন এই এন্ট্রান্স পরীক্ষা একটা আছে না, তোমাকে কাস্টের একটা ওবিসি কি কি সব আছে টিক করতে হবে, তখন থেকে বুঝলাম যে হ্যাঁ এখানে একটা ডিফারেন্সিয়েশন আছে। আর এই ডিফারেন্সিয়েশনটার যে লঙ্গার লাস্টিং ইমপ্লিকেশনটা কি, ওটা আবার পরে যখন এন্ট্রান্স হচ্ছে তখন দেখলাম প্রিভিলেজ নন প্রিভিলেজ, মানে তোমার ফ্যামিলি নেমটার কতটা প্রিভিলেজ আছে সেটা ওই কয়েকটা বক্সের টিক মার্কে বোঝা যাচ্ছিল যে কিভাবে তুমি সেটা ইউজ করবে। আর কোয়েশ্চেনটা যদি আমি বলি যে কাস্ট বা বর্ণর মিনিংটা হয়তো, যেহেতু বড় শহরে ছিলাম আমাদের কাছে, বা যে মফস্বলে হয়তো একরকম আছে, বাট রিয়েল লাইফে যে স্ট্রাগলটা হয়তো ওদের অনেক বেশি আমাদের থেকে। আমরা অত কোথাও বড় শহরে থাকার এই প্রিভিলেজটা পেয়েছি যে আমাদেরকে ওই অত ডে টু ডে স্ট্রাগলটা দেখতে হয়নি। বাট তুমি আজকে একটা কলকাতার কোনো গ্রামে যাও বা দিল্লির আশেপাশে কোনো হরিয়ানার গ্রামে যাও, ওদের কিন্তু ওই স্ট্রাগলটা অনেক বেশি, আমার যেটা মনে হয়। যেটা, হ্যাঁ রুক্মিণী কিছু বলছিলিস? হ্যাঁ, মানে এই যে মাত্র তুই বললি যে কি গ্রামে যদি যাই আর হরিয়ানা এই ধরনের, তো আমি একটা একটা উদাহরণ দেই। 2017 সালে হয়েছিল হিসার নামে ডিস্ট্রিক্টে, হরিয়ানার। তো সেখানে কি হয়েছিল যে 500 দলিত ফ্যামিলিকে অস্ট্রাসাইজ করা হয়েছিল, মানে বয়কট করে দেওয়া হয়েছিল। কেন? কিছু না, একটা দলিত যুবক, সে তাদের কোনো আপার কাস্টের কুয়ো থেকে জাস্ট জল ড্র করেছিল। তো জল নেওয়ার জন্য ওই একটা ভুলের জন্য পুরো 500 ফ্যামিলিকে ইকোনমিক্যালি সোশ্যালি বয়কট করে দিয়েছে। তাদের আরেকটা ভুল ছিল, তাদেরকে যখন হেনস্থা করা হয়েছে, সেই যুবকটাকে হেনস্থা করা হয়েছে, সে গিয়ে আইনি রাস্তা নিয়েছিল, মানে পুলিশে গিয়ে ক্রাইমটা রিপোর্ট করা হয়েছিল। এখন গ্রামের যেটা পঞ্চায়েত ব্যবস্থা, সেই ট্র্যাডিশনাল সেটআপের বাইরে তুমি যদি ইকোনমিক্যালি সলভেন্ট হও, মানে লোয়ার কাস্ট হয়ে ইকোনমিক্যালি সলভেন্ট হয়েও তুমি সেই ব্যবস্থার বাইরে বেরোতে পারবে না। নর্মালি আমরা কি ভাবি? নর্মালি আমরা ভাবি যে যদি আমার কাছে টাকা থাকে, মানে অর্থ প্রতিপত্তির যদি মাপদণ্ড হয়, তাহলে আমার সোশ্যালি আমার স্টেটাস বেড়ে যাবে। কিন্তু এইসব গ্রামে প্রবলেম এটাই হচ্ছে, সোশ্যাল স্টেটাস ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ হ্যাভ। এখানে শুধু একটাই জিনিস বলা হচ্ছে, আমাদের এটা ট্র্যাডিশনাল সেটআপ, তুমি দলিত জন্মগ্রহণ করেছো, তুমি দলিত মারা যাবে। ঠিক আছে? না, একদম একদম রেলেভেন্ট পয়েন্ট। এটাতে তাহলে আমি, তোর এই কনভারসেশনটা লিড করছে আমার পরের প্রশ্ন, যে তাহলে কি এটা আমরা এটা সেট করে নিলাম যে এটা মোর অর লেস রুরাল এতে বেশি, মানে আমরা হয়তো কম এফেক্ট ফিল করছি, তারা বেশি ফিল করছে, এতে কাস্টিজম আছে, কিন্তু এটা কি একটা ডরমেন্ট ভলকানো যেটা আস্তে আস্তে এতটা যাচ্ছে যে একদিন সেটা ফেটে বেরোবে আর আমরা সবাই এর আন্ডারে পড়ে যাব? তোর কি মনে হয়? না 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 না, দেখ, পলিটিক্স আমি এখানে বেশি বলবো না, কিন্তু একটা ব্যাপার, ভোট ব্যাংকের ব্যাপার যেটা সে সবাই জানে। আমাদের দেশের 16% দলিত, 16% ভোট তারা যাকে দেবে সেই দিকেই তোর টিল্টেড হবে পলিটিক্যাল সিনারিওটা। এখন প্রবলেম এটাই যে 3000 বছর ধরে এক্সপ্লয়টেশন সহ্য করে এসছে, তো ভলকানোজিরি ফাটার থেকে তো এখনই সেটা টাইম, সেটা এখনো ফাটছে না। কেন? কারণ যারা আপার কাস্ট হিন্দু যারা আছি আমরা, তারা সেটা প্রোপাগেট করছি ব্যাপারটাকে, যে এটা থাকবে, আমরা পারপেচুয়েট করছি এবং আমরা প্রোপাগেট করছি যে কি এই জিনিসটা থাকবে, তোমাদেরকে আমরা উঠতে দেব না। তো গ্রামে কাস্টিজম সব জায়গাতেই আছে, গ্রামে ভিজিবিলিটিটা বেশি। শহরে আমরা একটু কথা
নর্মাল কথা বলার সময় হয়তো কাস্ট ব্যাপারটা আসবে না, হয়তো বিয়ের সময় আমরা ঠিকই কাস্ট খুঁজছি যে কোন কাস্টে সেই কাস্টে বিয়ে দেবো। তো গ্রামে ব্যাপারটা এটাই হচ্ছে যে কি, যেহেতু শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ঢুকছে, শিক্ষিত হচ্ছে, তারাও বুঝতে পারছে তাদের লিগাল রাইটটা কি। তো হুম। এরা যদি একজোট হয়ে যায়, তো তুই যেটা বললি যে ভলকানো হিসেবে ইরাপ্ট হতে পারে, ইরাপ্ট হচ্ছে, কিন্তু সেটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো কিন্তু কতদিন, এটা মানে চলে সেটাই চলে যাবে। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই প্রশ্ন যে এটা কতদিন ইরাপশনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তুই যে বললি যে পড়াশোনা ঢুকে গেছে, লিগ্যাল রাইটস, আমাদের কনস্টিটিউশনাল রাইটস, আমরা অ্যাওয়্যার হচ্ছি জিনিসটা, আর আমরা এই হুম হুম অ্যাওয়ারনেসটা গ্রামে গ্রামে ছড়াচ্ছি। তো হুম হুম। হাউ লং বিফোর যে এই মানে এটা ফেটে বেরোবে না, কতদিন বলে তোর আচ্ছা, মনে হয়? আম, আমি জাস্ট একটা উদাহরণ দিই। বি আর আম্বেদকর, তিনি প্রথম 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 হিন্দু ছিলেন, কিন্তু তার জীবন শেষ হওয়ার আগে, মৃত্যুর আগে বুদ্ধিজমে কনভার্ট হয়ে গিয়েছিলেন। হুম, কেন? তিনি অ্যাকচুয়ালি ছিলেন মাহার, যেটা দলিত কাস্টের মধ্যে পড়ছে। তিনি কনস্টিটিউশনে তিনি চেঞ্জ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা চেঞ্জ চেঞ্জ করার পরেও, এতদিন পরেও এখনো পর্যন্ত আনটাচেবিলিটি আছে। হুম, তামিলনাড়ু টেক্সট বুক তুই যদি খুলিস, তার প্রথম পেজে লেখা আছে আনটাচেবিলিটি ইজ এ ক্রাইম। কেন লিখতে হচ্ছে এখনো পর্যন্ত? কারণ এখনো চলছে এটা। হুম, তো হুম, এরা যদি আহ, পুরোপুরিভাবে শিক্ষিত হয়ে যায় এবং এরা যদি একজোট হয়ে যায়, তাহলে ভলকানো ইরাপ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা পুরোপুরি ভাবে শিক্ষিত কখনোই হবে না। সেটা আসতে হতে পারে তোর হয়তো আরো 50 ইয়ার্স চলে যাবে, যখন মানুষের মেন্টালিটি আরো চেঞ্জ হয়ে যাবে, তার আগ হুম। পর্যন্ত তো নয়। তার আগে না। ভালো, এটা খুব একটা রিভিলিং পয়েন্ট বললি। সমিতা, তোমার এই ব্যাপারে কি মনে হয়? দেখো, আমি একটু পেছন থেকে শুরু করব। তো যখন ইনিশিয়ালি কিন্তু ওরকম কাস্ট সিস্টেমটা পুরোটাই গড়ে উঠেছিল প্রফেশনের ওপর। প্রথমে কেউই আর কি ব্রাহ্মণ হয়ে জন্মায় না, বা ওই স্ট্যাম্পটা লেগেছে কখন না, ইনিশিয়ালি যারা আর কি ব্রাইটার স্টুডেন্ট ছিল, তারা, তাদেরকে মন্ত্রপাঠ, শাস্ত্র শেখানো হতো। সেখান সেখান থেকে মানে ওটা আস্তে আস্তে একটা ফ্যামিলি টু ফ্যামিলি একটা হ্যান্ড ওভার হতে হতে একটা কাস্ট সিস্টেমে মানে এস্টাবলিশমেন্টটা হয়েছে। তো এটা যদি কেউ বলে যে হ্যাঁ হিন্দু ধর্ম পুরোটাই কাস্টের ওপর বসে আছে, তো এটা একটা ভীষণ খারাপ একটা দৃষ্টিকোণ আমি বলবো। ওটা কিন্তু পুরোটাই ম্যানমেড। আমি এটা কিছুতেই মানতে পারি না যে কোনো ধর্মের সূচনাতেই মানুষকে আনটাচেবল করা হয়েছে বা কিছু হয়েছে, সেটা নয়। কিন্তু ওটা কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য ওই হুম এই নিয়মগুলো সবকিছু তৈরি করেছে প্রথমত। তারপরে তুমি যদি দেখো এই যে আরেকটা জিনিস যেটা এক্ষুনি ডিসকাস হলো, বি আর আম্বেদকর, তো ওই সময়টা আমি বলবো যে ওখানে ওই একটা ভলকানো ইরাপশন ওখানে হয়েছিল, একটা রিফর্ম কিন্তু হয়েছিল। হুম, আমাদের কনস্টিটিউশনে সেরকম নিয়ম ইনক্লুড করা হয়েছিল যাতে এই জিনিসগুলো চলে যায়। আর এটা খুব দুঃখজনক যে হিন্দু ধর্ম যতদিন গেছে আমরা এটা এখনো রিয়েলাইজ করিনি যে এই কাস্টের জন্যই কিন্তু আমরা আমাদের ধর্ম আস্তে আস্তে, আহ, আমি বলবো যে ফ্রম বিং দ্য হাইয়েস্ট, ফ্রম বিং দ্য হ্যাভিং দ্য হাইয়েস্ট পপুলেশন, এখন আমরা 3 নম্বরে আছি কোথাও একটা। কারণ কি, তুমি যদি দেখো অন্য ধর্মগুলো, আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু তারা যখন যখন ক্রিশ্চিয়ানিটির প্রচার হয়েছে, যখন ইসলামের প্রচার হয়েছে, তারা কিন্তু কৃতদাস থেকে শুরু করে সবাইকে নিজের ধর্মে ইনক্লুড করেছে, কাউকে কিন্তু ধর্ম থেকে বাদ দেয়নি। তাই যদি আমরা নিজেরাই নিজের ধর্মে একে অপরকে বাদ দিতে থাকি, তাহলে আমরা নিজেদেরই উইক করছি, এটা প্রথমত। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে যে আহ জানো তো, আহ এই ধরো যেটা এখনই বললো রুক্মিণী, যে অ্যাওয়ারনেস এখন পৌঁছচ্ছে, সবাই নিজের লিগ্যাল রাইটস জানে, কিন্তু কোথাও একটা দেখা যাচ্ছে যে তুমি যদি পলিটিক্যাল পার্সপেক্টিভটাও নাও, সেখানেও কিন্তু পার্টিগুলো হয়তো তোমার একটা সিট রিজার্ভ করছে টু রিপ্রেজেন্ট দলিতস অর রেলিভেন্ট আর কি কাস্ট গুলোকে রিপ্রেজেন্টেশনের জন্য সিট রিজার্ভ করছে, কিন্তু এমন লোককেই আনা হচ্ছে যারা কিন্তু নিজের নিজেকে নিচে রাখছে। আমি কিন্তু এটা বারবার দেখেছি। ধরো একটা কিছুদিন আগেই পড়েছি, একজন দলিত, তিনি আর কি এমএলএ মোস্ট প্রবাবলি, কিন্তু তিনি কিন্তু হায়ার কাস্টদের সাথে বসে খান না। তিনি নিজের আলাদা করে একটা গ্লাস নিয়ে যান সবার বাড়িতে আর কি, ওই গ্লাসেই করেই খান। কোথাও একটা আমার মনে হয় যে এত কিছু করেও যারা অ্যাকচুয়ালি ডিপ্রাইভড হচ্ছিল তারা কিন্তু ডিপ্রাইভডই হচ্ছে, তারা আলাদা, তাদের কিন্তু খুব একটা লাভের লাভ হচ্ছে না। হ্যাঁ মাঝখান থেকে কোথাও একটা আমি বলবো একটা সেকশন অফ দ্য সোসাইটি
যারা হয়তো দলিতস বা বিভিন্ন লোয়ার কাস্ট এসসি এসটি, তারা কিন্তু এই সিস্টেমটাকে কোথাও একটা এক্সপ্লয়েটও করছে কিছুটা, আমি বলবো আর কি, আমাদের রিজার্ভেশন হ্যাঁ, সিস্টেম। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই। 2016 ইউপিএসসি টপার মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই এক্সামটা ইন্ডিয়াতে মানে বলা হয় মাদার অফ অল এক্সামস, প্রচন্ড রকম কঠিন। এখানে যে টপার হয়েছিলেন তিনি কিন্তু এসসি ক্যাটাগরি থেকে, ঠিক আছে? এখন ডিফারেন্স কি, তার বাবা, আমরা কি ভাববো যে এসসি ক্যাটাগরিতে নিশ্চয় অর্থনৈতিক ব্যবস্থা, তার অবস্থা খুব ভালো নয়, কিন্তু তার বাবা বিএসএনএল এর জেনারেল ম্যানেজার ছিলেন আর মা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আগে কর্মরত ছিলেন, ঠিক আছে? তার কিন্তু এই এসসি স্ট্যাটাসটা ইউজ না করলেও চলতো, কিন্তু সেটা ইউজ এক্স্যাক্টলি, করছে। হ্যাঁ। তো হুম। যাদের পাওয়া দরকার এই মানে যা সুবিধা পাওয়া দরকার তারা কিন্তু পাচ্ছে না। হুম। আমি আরেকটা এক্সাম্পল দেবো, আমার স্কুলেই বাবা মা দুজনে ডাক্তার, মানে সে আমার হয়তো আমার ফ্যামিলি ইনকাম যা, তার হয়তো 5 গুণ ইনকাম তার ফ্যামিলির আর কি, কিন্তু ছেলে খুব কনফিডেন্টলি বলছে যে আচ্ছা আমার অত না পড়লেও চলবে, আমার কিন্তু কোটা আছে, আমি পেয়ে যাবো। তো এইগুলো এইগুলো ভীষণ সারপ্রাইজিং। তখন তো মনে হয় যে যা বাবা, আমি কি সারনেম চেঞ্জ করে এখন একটা একটা এসসি সার্টিফিকেট নিয়ে নেবো, তাহলে কি সুবিধা হতো, আইআইটি হয়েছে তো আমার, সেটাই আর কি। না, তাহলে মানে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উঠে আসে যে এই সিস্টেমটা কার হাতে আছে ইমপ্রুভ করার, আমাদের যারা স্ট্রাগলিং ক্লাস নাকি যারা উপরে লস বা কনস্টিটিউশন বানাচ্ছে? যেমন এখন একটা বলি, স্কুলে, অনেক স্কুলে, দিল্লির আমি কথা বলছি, যদি আপনি সিঙ্গেল মাদার হন, আপনি নিজের ছেলে বা মেয়েকে অ্যাডমিশন জাস্ট বেসিস অন ইউ বিং আ সিঙ্গেল পেরেন্ট করাতে পারবেন। কেন কি আগে ফর্মে যেটা ম্যান্ডেটরি ছিল ফাদার্স নেম, সেটা এখন সরে গিয়ে প্যারেন্টস নেম হয়ে গেছে। তো এই চেঞ্জটা কে আনবে? আমরা আনবো না যারা উপরে লস বানাচ্ছে তারা এই পুরো প্রসেসটা চেঞ্জটা আনবে? কি মনে হয় তোমাদের? রুক্মিণী, তোকে দিয়ে শুরু করছি। আহ, দেখ, চেঞ্জ ল মেকাররা তখনই চেঞ্জটা আনে যখন সেটা সোশ্যালি সেটা রিফ্লেক্ট হয়। আমরা আমাদের মেন্টালিটি যতক্ষণ না চেঞ্জ করব, ল মেকারদের অত টাইম নেই কিছু করার আমাদের জন্য। আমাদেরকে এটাকে চেঞ্জটাকে আগে নিয়ে যেতে হবে, আমাদেরকে বলতে হবে যে কি এটা আনতে হবে, এই লটা আনতে হবে, হুম। ঠিক আছে? যেমন সিঙ্গেল মাদারের কথাটা বললি, এখনো পর্যন্ত আমি আমার নিজের বাড়ির উদাহরণ যদি দেই, এখনো পর্যন্ত সিঙ্গেল মাদার কনসেপ্টটা আমার মা বুঝতে চায় না, যেটা কি করে পসিবল। স্কুলে গেলে যে বাবার নাম ছাড়া কি করে করাচ্ছ, তার মানে কি মাইন্ডসেটটা চেঞ্জ হয়নি। পাড়ার মধ্যেও সেম অবস্থা, যে হাজবেন্ড যদি না থাকে তুমি বাচ্চা কোথা থেকে নিয়ে আসছো, ঠিক আছে? তো সেম ভাবে যেমন বিয়ের সময় যখন পাত্র দেখা হচ্ছে কিংবা পাত্রী দেখা হচ্ছে, প্রথমে জিজ্ঞেস করা হয় কাস্ট। আমরা যদি সেই কাস্টটাকে সরিয়ে পাত্রপাত্রী নিজেকে পছন্দ করে কি করে না, তাদের বাকি কিছু কম্প্যাটেবল হুম। কিনা সেটা হুম। দেখে যদি বিয়ে দিই, তাহলে নেক্সট জেনারেশনে তারা দেখবে যে কি হ্যাঁ বাবাও আমার এই কাস্ট, মা এই কাস্ট, বাট কাস্ট নেভার ম্যাটার্ড। তো তখনই চেঞ্জটা আসবে। তো যখন চেঞ্জটা আসবে, তারপরে যদি কেউ সে পুরোনো ধারণাগুলোকে চালানোর চেষ্টা করে, তখন তাকে সাপোর্ট, তাকে তার এগেইনস্টে যাওয়ার জন্য ল থাকবে, হুম। হুম। তো ঠিক তুই আছে? বলছিস চেঞ্জ আমাদেরকেই আনতে হবে, আমাদেরকে যতক্ষণ না আনতে হবে। আসবে ল মেকার্সরা খুব একটা বেশি মানে নেড়ে চড়ে বসবে না। আচ্ছা, হুম। সমিতা, তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? দেখো, আমার মনে হয় যে প্রথমেই না এই রিজার্ভেশনের ব্যাপারটা আরো স্ট্রিক্ট করতে হবে, রুলস গুলো আরো স্ট্রিক্ট করা আমার মনে হয় দরকার। কারণ ফর এক্সাম্পল কিছু একটা তো মাপকাঠি করতে হবে, যে 2 বা 3টে জেনারেশন যদি রিজার্ভেশন পেয়ে যায় তারপরে হ্যাঁ। তাদের আর দেওয়া হবে না। এই রুলটা কিন্তু আমার মনে হয় ম্যান্ডেটরি করা উচিত, বা কোনো ইনকাম মানে দেখা উচিত যে এত ইনকামের ওপর হলে তোমাকে রিজার্ভেশন দেওয়া হবে না। কারণ অনেকটা ক্ষেত্রেই মানে কাস্ট সিস্টেমের থেকে ওই গরিব বড়লোকের ভেদাভেদটা এত বেশি হয়ে গেছে যে ধরো একজন ব্রাহ্মণ কিন্তু সে হতদরিদ্র আর কি, তো সে কিন্তু কোনো রকম সুবিধা পাচ্ছে না, কিন্তু ওই জায়গাতেই আরেকজন যদি থাকে, আমি একদম সেম সিচুয়েশনে বলছি, সে যদি এসসি এসটি হয় সে কিন্তু ফট করে সুযোগটা পেয়ে যাবে। আমি বলছি যে ওই কোথাও একটা ইকুয়ালিটিটা ভীষণ প্রয়োজন। এবার আমি এটা অ্যাকচুয়ালি ফিজিবল নয় যে রাতারাতি সবার মাইন্ডসেট চেঞ্জ করে দেবো, একদম কাস্ট হুম। সিস্টেম আমরা উঠিয়ে দিই, সেটা সেটা হলে খুব ভালো হয়, কিন্তু সেটা এক্ষুনি সম্ভব নয় হয়তো। কিন্তু ওই মাইন্ডসেটটা তো চেঞ্জ করতেই হবে, সেটা হয়তো হচ্ছে। আমার মনে হয় যে এখন যারা নতুন জেনারেশন, যতটা আমরা টিভিতে দেখছি, যা শুনছি চারিদিকে, মানুষ কিন্তু এখন এটা বুঝছে যে এই ভেদাভেদটা করে আমরা বেশি দূর যেতে পারবো না। মানুষ এটা রিয়েলাইজ করছে, ওটা আস্তে আস্তে আসছে ওই রিয়েলাইজেশনটা, কিন্তু এটা একটা লং প্রসেস। তার আগে আমার মনে হয় কিছু কিছু স্ট্রিক্ট রুল করা ভীষণ দরকার। আরেকটা জিনিস জানো তো, যে ইন্ডিয়ার একটা ভীষণ বড় প্রবলেম হচ্ছে কারাপশন।
যদি মানুষ নিজে না বোঝে যে আমার এটা করা উচিত নয়, এটা আনএথিক্যাল, তাহলে কিন্তু অনেক সিচুয়েশন আর কি ইজি হয়ে যায়, কিন্তু মানুষ সেটা করে না। আমি একটা খুব ছোট ইনস্টেন্স দেবো, যে এই কদিন আগে কি একটা কথা হচ্ছিল আমার এখানে একজন বন্ধুর সাথে। সে ধরো বিজনেসে একটা কিছুতে আর কি একটা সইয়ের প্রয়োজন ছিল, সেটা হয়তো দ্য গভর্নমেন্ট ওয়ন্ট ফাইন্ড আউট। তো তখন সে বললো যে যেহেতু লোকটা ব্রিটিশ, সে কিন্তু ওই ইল্লিগাল সইটা করলো না, এটা যদি অন্য কোনো লোক হতো করে দিত। ওই যে গ্ল্যামারটা, মানে ও ব্রিটিশ, ও কিন্তু ওই জিনিসটা করবে না। মানে আমি আমি যাচ্ছি না যে আমি ব্রিটিশদের পছন্দ করি বা না করি, সেই আলোচনায় যাচ্ছি না। উই হ্যাভ আ ব্যাড হিস্ট্রি উইথ দেম। তো যাই হোক, কিন্তু মানে আমি বলছি যে ওই যে কারাপশনটা একটা জায়গায় নেই, তার জন্য ওই দেশটা অনেক বেশি উন্নতি করেছে। এই কারাপশনটা কিন্তু যতদিন না আমরা দূরে সরাচ্ছি, আমরা যাই করে নিক না কেন, কিছুই খুব একটা লাভ হবে না, আমি সেটা মনে করি। হুম। না, আমার আমার এটাই মনে, দেখো যেইগুলোই তোমরা বলছো কারাপশন কাজ সবকটা একটা বড় লুপের একটা পার্ট, একটা অন্যটার সাথে লিঙ্ক। কারাপশন এই যে রিচ আর গেটিং রিচার, পুয়ার আর গেটিং পুয়ার, টাকার একটা এত বেশি সোশ্যাল ডিসপ্যারিটি, কিচ্ছু করার নেই। তখন সে ভাবছে আমি বাড়ির লোককে কিভাবে খাওয়াবো, লেট মি ব্রিং ইন দ্যাট সার্কেল। তো একটাকেই আমি বলতে পারবো না, একটার মাইন্ডসেটই চেঞ্জ হতে হবে, মাইন্ডসেট একটা হলিস্টিক প্রসেসে চেঞ্জ হবে। তখন গিয়ে যদি আমরা এতগুলো সোশ্যাল ভাইসেস যেগুলো ইন্ডিয়াতে আছে সেগুলো যদি ইমপ্রুভ করার ভাবতে পারি। খালি কাস্টিজম সরিয়ে দিলাম, কারাপশন তার সাথে সরে গেল, আমার মনে হয় না ইটস মিউচুয়ালি এক্সক্লুসিভ, দে অল জয়েন্ট ওয়ান অন দি আদার। এই পয়েন্টেই চলে আসি আজকের এই কথা বার্তালাপের লাস্ট প্রশ্ন একটা, যে তাহলে কি আমরা, আমাদের এটা মনে হচ্ছে যে এই যে বর্ণ সেপারেশন বা রিজার্ভেশন ব্যাপারটা, এটা কি অ্যাকচুয়ালি যারা নিডি, যারা ওই লোয়ার স্ট্রাকচার যারা নিডি তাদের হেল্প করছে, না এটা জাস্ট একটা এক্সপ্লয়টেশনের উপর একটা সুন্দর পর্দা লাগানো? রুক্মিণী কি মনে হয়? আচ্ছা, 2012-তে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের একটা ডেটা বেরিয়েছিল। সেই ডেটাতে দেখা গেছে যে দেশে 9 কোটি এসসি এসটি এরা ওয়ার্কিং। সেই 9 কোটির মধ্যে 1.339 crore তারা নন ফার্ম অ্যাক্টিভিটির সাথে জড়িত। ঠিক আছে, এখন তাদের মধ্যে সেই 1.39 crore এর মধ্যে মাত্র 25 লাখ গভর্নমেন্ট জব হোল্ড করছে। ঠিক আছে, সরকারি কর্মচারী। এখন রিজার্ভেশনটা কিন্তু শুধু সরকারি ক্ষেত্রেই, সরকারি কর্মচারীদের শুধু রিজার্ভেশন সুবিধাটা পাচ্ছে। তাহলে বাকি যেই লোকগুলো আছে, এই 9 কোটি লোক, তাদেরকে তারা কি পাচ্ছে? তারা পাচ্ছে না। তারা তো রিজার্ভেশন পেয়ে যারা আসছে, 2016-তে এই ঘটনাটা ঘটেছে, তুই হয়তো শুনেছিস, রোহিত ভেমুলা সুইসাইড কেস, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের। সে সংরক্ষণের থ্রুতেই এসছে, রিজার্ভেশন থ্রুতেই এসছে। সে ভেবেছিল তো পড়াশোনা করে তার নিজের জব পেয়ে, গভর্নমেন্ট জবই পেয়ে নিজের ফিনান্সিয়াল কন্ডিশন বেটার করার, কিন্তু সেটা হলো না। কেন? কারণ তাকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে আপার কাছ থেকে। ওকে, এটা তো একটা কেস স্টাডি গেল। আরেকটা কেস 2019, একদম রিসেন্ট কেস। একজন গাইনোকোলজিস্ট ছিলেন, ডক্টর দয়াল তাড়ভি, 26 বছর মহিলা, গাইনোকোলজিস্ট। সেম কেস, এসটি। আর যারা অন্যান্য ওমেন ডক্টর ছিল ফ্রম আপার কাস্ট, তারাও প্রচন্ড রকম হেনস্থা করেছে, হিউমিলিয়েট করেছে। সে বারবার বলেছে যে আমার হিউমিলিয়েশন, বাট নো ওয়ান কেয়ার্ড। আলটিমেটলি কি করতে হয়েছে? আত্মঘাতী হতে হয়েছে। তো যেটা কোয়েশ্চেন, যে কাজে কি লাগছে? কাজে লাগানোর চেষ্টা করা তো হচ্ছে, তারা হয়তো আসছেও, আসার পরে যে আমাদের সোশ্যাল কন্ডিশন যেটা, মাইন্ডসেট যেটা, সেই স্ট্রাকচারের ভেতর পর তারা পিছিয়ে যাচ্ছে। আর যারা গ্রামাঞ্চলে, তারা তো জানেই না যে তাদের জন্য ল আছে। আর অনেক সময় এমন হয়েছে যে তারা জানে ল আছে, কিন্তু তারা ভয়ে পুলিশের কাছে যেতে পারছে না, যেটা আমি প্রথম পয়েন্টে বলেছিলাম। কারণ গ্রামে যারা উচ্চ বর্ণের আছে তারা তাদেরকে এক সাইডে করে দিচ্ছে যে তোমরা করতে পারবে না। তো নিডি লোকরা অ্যাকচুয়ালি কিছু পাচ্ছে না, সত্যি কথা বলতে। যারা পাচ্ছে, যেমন আমি 2016 ইউপিএসসি টপারের কথা বললাম, তারাই পাচ্ছে, তারাই পাবে, তাদের ছেলে মেয়েরাই পাবে। এটাই প্রপাগেট করতে থাকবে। না, সমিতা, তোমার কি এতে মত? হ্যাঁ, আমিও একমত যে যাদের প্রয়োজন তারা কিছুই এর থেকে সুবিধা পাচ্ছে না। আরেকটা জিনিস জানো তো, এই ডাক্তারের কথা যেহেতু বললে, আমার মনে হয় যে ডাক্তারিটা যেহেতু একদম মানুষের প্রাণ নিয়ে ব্যাপারটা, এখানে রিজার্ভেশন থাকা উচিত নয়, এটা আমি পার্সোনালি মনে করি। যে যোগ্য তারই পাওয়া উচিত। আমি বলছি না যে যারা এসসি বা এসটি তারা যোগ্য নয়, কিন্তু যেখানে আর কি মানুষ একটা সামান্য ভুল হলে মানুষের প্রাণ যেতে পারে, সেখানে রিজার্ভেশন
ইজ নট রাইট, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস জানো তো, আমি দেখেছি যে অনেককে মানে আমার পরিচিত যারা আর কি ধরো ব্যাংকে ছিলেন বা বিভিন্ন জায়গায় মানে সরকারি অফিসের কথা বলছি, সেখানে অনেক কম জানা মানে জাস্ট থ্রু এসসি এসটি তারা তত্তর করে প্রমোশন পেয়ে যান, কিন্তু তাদের যোগ্যতা কিন্তু অতটা নয়। আহ, তো একটা টাইমের পর আমার মনে হয় যোগ্যতা আসাটা ভীষণ দরকার। কারণ কি, যদি তুমি কম জানা লোককে তোমার মাথার উপরে বসাও, ওখানেই একটা সিস্টেমটা গন্ডগোল হয়ে যায়, যাদের ইমব্যালেন্স তৈরি হচ্ছে। ওই জিনিসগুলো ফার্দার গিয়ে আরো প্রবলেম সৃষ্টি করে। এই যে ধরো এই যে কাউকে হেনস্থা করা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে বিকজ সে এসসি বা এসটি কোটা দিয়ে এসছে, এটা কিন্তু আমি জানি না যে কতটা ওই কাস্টের জন্য হচ্ছে। আমার আমার মনে হয় যে একটা সাধারণ যদি একটা শহরের ছেলে বা মেয়েকে আমি ধরি, সে হয়তো হেনস্থাতে সামিল হবে এটা ভেবে যে বাবা আমাকে এত খাটতে হয়েছে, ও তো ফ্রিতে এসছে। এরকম একটা মাইন্ডসেটের জন্য হিউমিলেশনটা আরো বেশি, তাদেরকে আরো সহজে উস্কানো যায় আমি বলতে পারি, যে উস্কানোটা ভীষণ সহজ। আহ, আর স্কুল কলেজে তো মানুষের কম বয়স থাকে, তখন তো এই মানে এই সব ব্যাপারে আরো বেশি রাগ তাড়াতাড়ি আসে, মানুষ অ্যাকশন অনেক বেশি তাড়াতাড়ি নেয়। আরেকটা জিনিস আমি বলবো যে আহ, মানে আহ, এগুলো কি বলবো এখানে, অনেকটা বেশি জানো তো এই যে পলিটিক্যালি এই জিনিসটাকে এই আরো আমি বলবো যে আগে ধরো যা ছিল, মাঝখানে কিন্তু এত তুমি খবর হয়তো শুনতে না যে ইন্ডিয়াতে এই প্রবলেম গুলো হচ্ছে। এখন আরো বেশি কোথাও একটা এই ধরনের ক্রাইম রেটটা বেড়ে গেছে, কারণ কোথাও একটা সাপোর্ট দেয়া হচ্ছে পলিটিক্যালি এই জিনিসটাকে, এই ডিসক্রিমিনেশনটাকে। তো সেটাও আমি বলবো যে একটা ইয়ে হচ্ছে। আরেকটা ক্রিস যেটা কিছুক্ষণ আগে বললো যে মানুষ নিজের ঘর চালানোর জন্য ওই সে ভাবে যে একটা একটা কারাপশনের হয়তো সে নিজের আত্মসমর্পণ করে, কারণ কি তার হাতে টাকা নেই, তার ঘর চালাতে হবে। কিন্তু কিন্তু এটা আমি অনেকদিন ভাবতাম, কিন্তু আমি এরকম অনেক ইনস্ট্যান্স দেখেছি যে ঘর কিন্তু জ্বলছে, কিন্তু মানুষের লোভটা এত বেড়ে গেছে যে ওই করাপশনটা কিন্তু আর বাড়তেই থাকছে। তো ইট ইজ কাইন্ড অফ আ ডিজিজ, যে ওটা কিন্তু জাস্ট ওই নিজের অল্প স্বল্প নিডটা মেটা অব্দি থামছে না, ওটা কিন্তু বেড়েই যাচ্ছে। তাহলে এখানে আমরা কয়েকটা প্রশ্ন ফেস করছি। একটা হচ্ছে যে আমরা বলছি মাইন্ডসেট, এবার মাইন্ডসেটে শুধু হচ্ছে না, বিকজ ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে যে একটা পলিটিক্যাল স্ট্রাকচার এমন হয়ে গেছে যে তুমি এগোতে চাইলেও তোমাকে বসিয়ে দেওয়া হচ্ছে, বিকজ তোমার উপরে একজনকে ডাকলো, সে তোমার থেকে কম এডুকেটেড, অবভিয়াসলি ওখানে একটা ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে। আবার সমিতা যেটা বললো যে সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ডিমান্ড, আমার কিন্তু চলে যাচ্ছে সাপ্লাইতে, বাট আমার ডিমান্ড এখন বেড়ে গেছে। তো এবার কোয়েশ্চেন হচ্ছে খালি মাইন্ডসেটে তো আমরা কিছু করতে পারছি না, মাইন্ডসেট ছাড়া হাউ ডু উই রেকটিফাই অর উই ট্রাই টু রেকটিফাই দ্য সিচুয়েশন? বিকজ তাহলে এই যে রোহিত বিমলার মতন কেস হতেই থাকবে। এই এত আইআইটিস আইএমস আছে, এখানে অনেক ডিজার্ভিং স্টুডেন্টসরা আসে যারা হয়তো অন্য কাস্টের থেকে অনেক বেশি ডিজার্ভিং, ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট, অনেক এগোতে পারবে। এরকম আমরা রোহিত বিমলা কেসেস দেখতেই পারবো। তাহলে কি আমরা শুধু মাইন্ডসেটে বসে থাকবো যে হ্যাঁ মত প্রবৃত্তি হবে তবে কিছু কান্ট্রির ডেভেলপমেন্ট হবে? আর আরেকটা যেটা আমার কোয়েশ্চেন তোদের কাছে আছে যে পলিটিক্যাল স্ট্রাকচারকে চেঞ্জ করা তো আমাদের হাতে নয় অবভিয়াসলি, বাট কি এমন করা উচিত সো দ্যাট আমাদের আওয়াজটা ওই লেভেল অব্দি পৌঁছয় আর দের ইজ অ্যাকচুয়ালি চেঞ্জ? রুক্মিণী, আগে তোর থেকে শুরু করো। প্রথম কোয়েশ্চেনের জন্য আমি এটা বলবো যে যে প্রাইমারি পোস্টটা আছে সেটা হয়তো রিজার্ভেশনের থ্রুতে দেওয়া যেতে পারে, কিন্তু একটা স্ট্রাকচারে ঢোকার পরে সেখানে আবার স্ক্রুটিনি হওয়া দরকার, আবার স্ক্রিনিং হওয়া দরকার ভালো মতো করে। এখন তুই ভাব, কোনো একটা খুব গরিব পরিবার থেকে কেউ একটা এলো, সে ঠিক মতো করে পড়াশোনার সুযোগ পায়নি, ঠিক আছে, আরেকটা ফ্যামিলি থেকে এলো যারা আপার কাস্ট, পড়াশোনার সুযোগ পেয়েছে সবকিছু। তো একটা কাজ করা যেতে পারে, যারা ইকোনমিক্যালি নন সলভেন্ট ফ্যামিলি থেকে আসছে তাদেরকে ট্রেনিং দাও, ট্রেনিং দিয়ে তাদেরকে রেডি করাও, তারপর তাদেরকে আবার এক্সামে বসাও। তারপর তারা যখন ক্লিয়ার করবে তখন এই ডিসপ্যারিটিটা থাকবে না, তারা সেম এক্সাম ক্লিয়ার করে এসে সেখানে রিজার্ভেশন রাখা যাবে না। আর যেটা সৌমিতা বললো যে আহ, যে ডাক্তার ডাক্তার এই প্রফেশনটাতে রিজার্ভেশন থাকা উচিত না, ইন দ্যাট কেস প্রাইভেট কলেজেসও থাকা উচিত না, আমি সেটাই বলবো, কারণ এখানে টাকা দিয়ে লোকজন মেডিকেল ডিগ্রিটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার যে যারাই ঢুকছে থ্রু রিজার্ভেশন ঢুকুক, থ্রু জেনারেল ক্যাটাগরি ঢুকুক, তাদের যারা সুবিধা পায়নি তাদেরকে আগে সুবিধা দাও, তাদেরকে রেডি করো, তারপর তাদেরকে তুমি আগে বাড়াও। সেকেন্ড ইজ
যেটা জবে ঢোকার পরে যেটা প্রমোশন জন্য এসসি এসটি কোটাটা যেটা ইউজ হচ্ছে ওটা সরানো দরকার। আর মাইন্ডসেট যেটা বললি যে যারা এসসি এসটি তারা 2-3 জেনারেশনের পরে তারা যখন একটা ভালো পজিশনে চলে গেছে তখন তাদের নিজেদেরই সেটাকে ছেড়ে দেওয়া দরকার, সেই সুবিধাটা যারা নিচ্ছে তাদেরই ছেড়ে দেওয়া দরকার। তাদের উচিত ইনফ্যাক্ট এসসি এসটি কমিউনিটি যারা আগে পৌঁছেছে তাদের উচিত তাদের যারা পৌঁছাতে পারেনি তাদেরকে হেল্প করা। কারণ আপার কাস্ট মাইন্ডসেট চেঞ্জ হতে অনেক টাইম লাগবে, সেটা আমি আর বলছি না। যারা অলরেডি একটা পজিশনে পৌঁছে গেছে, টু ব্রিং দ্যাট চেঞ্জ উচিত নিজেদের কন্টেম্পোরারি যারা আছে তাদেরকে নিয়ে যাওয়া। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বললি, আরেকবার রিপিট কর। ওই যে আমাদের একটা স্ট্রাকচারই সেট হয়ে গেছে না, যে আমাদের উপরে বসে গেছে, আর পলিটিক্যালের অনেক কমপ্লিকেশনস এতে ঢুকে গেছে। আমরা তো এখন পলিটিক্যাল সার্কেলে আমাদের মধ্যে কেউ এখন ঢুকে চেঞ্জ আনতে পারবো না। তাহলে অল্টারনেটিভলি আমরা কি এমন করব যে ওই লেভেল অবধি আমাদের আওয়াজটা পৌঁছো, এন্ড দেন দে ডিসাইড যে হ্যাঁ কিছু করা দরকার। দেখ, আমরা ইন্ডিভিজুয়ালি তো কিছু চেঞ্জ আনতে পারবো না, ঠিক আছে, কিন্তু এটা ঠিক যে তুই যদি দেখিস ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোক ভোট করে না, এটা আমাদের প্রাইমারি রাইট, কিন্তু আমরা কিন্তু ভোট দিতে যাচ্ছি না। কিছু কিছু আমরা এডুকেটেড, আমরা বলি কেউ তো ঠিক না, কেন ভোট দিতে যাবো, বাট না, ভোট আমাদের দিতে হবে। তখন ভোট দেওয়ার সময় আমাদেরকে আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে সে কি কাজ করেছে না করেছে। যদি পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করতে হয় আমাদেরকে পলিটিক্যালি ইন্টারঅ্যাক্ট করতে হবে। আমরা জাস্ট ঘরে বসে জাস্ট ডিসকাস করে হবে না, সেই ডিসকাশনটাকে উপর লেভেল নিতে হবে। যেমন নিউজ পেপারে, মিডিয়াতে এই ব্যাপার নিয়ে আরো বেশি আলোচনা হওয়া দরকার। যখন আলোচনাটা হবে তখন দেখা যাবে পলিটিক্যাল স্ট্রাকচারটা অটোমেটিক্যালি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। যেমন একটাই আমি এক্সাম্পল বলি, যে এই কারেন্ট গভর্নমেন্ট আসার পরে অনেকগুলো লতে চেঞ্জেস এনেছে, সেটা কিন্তু তাদের নিজের ইচ্ছা আনেনি, তাদেরকে বলা হয়েছে, নর্মাল পাবলিকে গিয়ে বলেছে কি এটা চেঞ্জ করুন, তারপরে চেঞ্জেসটা আসছে। যেমন ট্রিপল তালাক, এটা নিয়ে ডিসকাশন করবো না, কিন্তু ট্রিপল তালাক সেটা মহিলারা যখন বলেছে যে আমাদের দরকার এটাকে সরান, তখনই গিয়ে কিন্তু গভর্নমেন্ট ডিসিশনটা নিয়েছে। কিন্তু দেখ, একটা ছোট্ট প্রশ্ন তারপরে সমিতার কাছে চলে যাব। তুই যদি বললি যে আমাদের রেসপন্সিবলি ভোট করতে হবে, এমন অনেক ইন্টেরিয়র ইউপি বা অনেক অনেক এমন জায়গা আছে, ডিসপিউটেড যে জায়গাগুলো যেখানে তোর ভোট ব্যাংকটাই ভীষণ ডেলিকেট, মানে এদিকেরও কয়েক লোক আছে ওদিকেরও কয়েক, ওখানে কিন্তু তোর ব্যালট বক্সের সাথেও ছেড়ছাড় হচ্ছে ওখানে তোমার হচ্ছে। এবার ওইটাকে কিভাবে ইনশিওর করা যে পুরো প্রসেসটা আমি নিউট্রাল যদি করতে চাই, যে ব্যালট বক্সেও কেউ হাত দেবে না, যে যাকে ইচ্ছে পারো ভোট দাও। আমি জানি না জিনিসটা খুব পলিটিসাইজ সাউন্ড করছে কিনা, বাট আমি জাস্ট তোদের থেকে একটা ইনপুট জানতে চাইছি যে নিউট্রাল প্রসেস করার জন্য আমরা কি করব। সৌমিতা যেমন বললো কারাপশন না আসলে সেটা পসিবল নয়। না দেখ, ব্যাপারটা বলছি, নিউট্রাল হতে পারবে না। নিউট্রাল হওয়ার জন্য তোকে দেখ, আমাদের সিস্টেমটা হচ্ছে তোর আমরা ইউনিটারিও না, আমরা ইউনিটারি বেসিক্যালি, বাট আমাদের ফেডারেল স্ট্রাকচার আছে। তো এখানে যখন ইলেকশন কন্ডাক্ট করা হচ্ছে তখন স্টেট গভর্নমেন্ট নিজের পুলিশ নামাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন আর্মি আসছে তখন কিন্তু নিউট্রাল ভোটিংটা হচ্ছে, কারণ আর্মি ইজ টেকিং কেয়ার অফ অল দিস থিংস। তো এটা যখন যদি চেঞ্জেস বলিস তাহলে সেটা একদম কনস্টিটিউশন লেভেল থেকে চেঞ্জ করে আনতে হবে, যে পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকবে, কিন্তু তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নিজেরও হাত থাকে ছেড়ছাড় করার জন্য। ওটাই বলছি, হ্যাঁ, দ্যাট ইজ মাই পয়েন্ট। সমিতা, তোমার কাছে চলে আসি, তোমার কি মনে হয় পুরো ব্যাপারটায় কি করা উচিত রিয়েল টাইম? দেখো, আমার যেটা মনে হয়, আমি জানি না সেটা পসিবল কিনা, কিন্তু এই কবছর ধরো বাইরে থেকে আমার এটা মনে হয়েছে যে ইন্ডিয়াতে সিচুয়েশন তখনই ইমপ্রুভ করতে পারে যখন আর কি যেটা মিনিমাম রাইটস মানুষের, ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, হোয়াটএভার, মানে সেটা মানুষকে প্রোভাইড করা হোক। যেমন ধরো শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু সবার পাওয়া উচিত। ওইটা, আর যখন ওই মিনিমাম রাইটস গুলো পাবে তখন মানুষ এটা রিয়েলাইজ, ওই সেলফ ভ্যালুটা রিয়েলাইজ করবে। এটা শুধু কাস্টের প্রবলেম নয়, ইনফ্যাক্ট এটা হয়তো কিছু ক্ষেত্রে মহিলাদের সাথেও প্রবলেম। আমরা মহিলারা বা ধরো লোয়ার কাস্টের লোকরা, এরা নিজেকে অলরেডি উইক ভাবে, জানো তো। তুমি যদি নিজেকে উইক ভাবো তাহলে তোমাকে কেউ ওপরে বসাতে পারবে না। তুমি যদি প্রথমেই একটা সাবমিট করে দাও, আচ্ছা ও তো আপার কাস্ট, আমি একটু বেঁচে চলবো, তাহলে তো এটার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। তোমাকে ওই নিজের ভ্যালুটা বুঝতে হবে, নিজেকেও সবার উপরে রাখতে হবে, যে হ্যাঁ আমি মানুষ, আমার এই রাইটস আছে। আর ওই সেন্স অফ প্রিভিলেজ, ওই সেন্স অফ হিউম্যান বিং, ওই বিং অ্যান হিউম্যান বিং, ওই জিনিসটা তখনই আসতে পারে যখন এই বেসিক রাইটস গুলো মানুষ পাবে। আমাদের গ্রামে যাবে, সেখানে মানুষ খেতে পাচ্ছে না, কোনো রকম শিক্ষা ব্যবস্থা নেই, কিচ্ছু নেই,
তো ওখানে মানুষ যে যা বলবে সে ওইভাবেই দমে থাকবে, এটা চলতেই থাকবে। এটা আলাদা করে ধরো দুটো মানুষ চেঞ্জ করলো, মাইন্ডসেট চেঞ্জ করলো, তাতে কিছু হবে না। এটা একটা যারা এখন নতুন প্রজন্ম, যারা আমরা রয়েছি, তারা আমরা নেক্সট জেনারেশনকে আমরা সেটা বোঝাতে পারি যে সবাইকে এক চোখে দেখবে, এই জিনিসগুলোকে প্রশ্রয় দেবে না, যখনই দেখবে সেগুলোকে রিপোর্ট করবে। কিন্তু ওইটা একটা লং প্রসেস। তো আমার মনে হয় যে আমি একদম একমত রুক্মিণীর সাথে যে পলিটিক্যালি জিনিসটাকে ডিল করতে হবে। তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউথ ভীষণ ভোকাল, ইউথ অনেক কিছু বলছে, কিন্তু কাজের ক্ষেত্রে আলটিমেটলি যারা ওই মুষ্টিমেয় কয়েকজন লোক, তারাই কিন্তু লাস্ট অব্দি ভোটে দাঁড়ায়। দেন ইটস জাস্ট আ চয়েস বিটুইন দ্য হু ইজ ওয়ার্স। মানে ওই দুটো খারাপ লোকের মধ্যে যে কম খারাপ তাকে তুমি গিয়ে ভোটটা দিচ্ছ, যদি আদৌ যাচ্ছ আর কি ভোট দিতে। তো সেটাই আর কি। তো মানে যারা আর কি এই জিনিসটা নিয়ে হিউম্যান রাইটস এর কথা তুলছেন, যারা আর কি অনেক বেশি অ্যাওয়ারনেস ছড়াচ্ছেন, তারা শুধু ওই সোশ্যাল ওয়ার্কে নিজেদের সীমিত প্লিজ রাখবেন না। তারা এগিয়ে আসুন, এই জিনিসটাকে পলিটিক্যালিও ডিল করা, অ্যাটাক করার চেষ্টা করুন। আমি বলবো যে ওই একদম জড়ে মূলে না তুললেও ওই ওপর মানুষকে, চারটে মানুষকে বুঝিয়ে 5 নম্বর লোক আবার জেকে সেই হয়ে যাবে, ওটাতে খুব একটা লাভ হবে না। না, একদম ঠিক। শেষ করার আগে রুক্মিণী, তোকে লাস্ট একটা, মানে আমি জানি এই টপিকটা এমন যেটা 1-2 লাইনে তো র্যাপ আপ করা যায় না, বাট আজকের মতন কথা বলতে থাকলে তো আমাদের ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকবে। বাট শ্রোতা বন্ধুদের একটা ক্রিস্প যদি তুই একটা লাইন দিয়ে এখানে নিজেকে ছাড়তে চাস, তুই কি বলবি? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের সন্তানকে ভালো মতো করে শিক্ষিত করুন, তাদেরকে মনুষ্যত্ব দিন, তাহলেই চেঞ্জটা আসবে। খুব ভালো কথা, খুব রেলেভেন্ট একটা কথা। সমিতা, তোমার কাছে চলে আসি, একটা ছোট্ট করে ক্লোজিং লাইন। আমি বলবো যে কারোর সাথে কম্পিটিশনে যাবেন না। মানে পাশের জন কত নম্বর পাচ্ছে, সে কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ডাজন্ট ম্যাটার। নিজের ওপর ফোকাস করুন, নিজের জ্ঞান বাড়ান, তাহলে এভরিথিং উইল ফল ইন প্লেস। আমার কাছে আর কিছু বলার নেই, বাট আমিও একটা কথা বললে না চেষ্টা করব যে আমার মনে হয় যতদিন না আপনারা আরেকটা লোককে একটা রক্ত মাংসের মানুষ ভাবে দেখতে না শুরু করবেন, যে আমার মধ্যে যে রক্তটা বইছে তার মধ্যে সেটাই বইছে, ততদিন এই চেঞ্জটা আসবে না। আমরা এই নিয়ে হয়তো বর্ণর পর বর্ণ লিখে যাব, বাট মানুষকে ওই চোখ দিয়ে দেখতে হবে। সে আপনার স্টুডেন্ট হতে পারে, আপনার সাবঅর্ডিনেট হতে পারে, এবং আপনার ছেলের বউ বা মেয়ের হাজবেন্ডও হতে পারে। মানুষকে মানুষের ভ্যালুটা দিন, তবেই দেশটা কালেকটিভলি প্রগ্রেস করবে, না হলে কিচ্ছু হবে না। এই কারাপশনে আমরা আরো পিছিয়ে যাব, যতটা না 70 বছরে এগিয়েছিলাম। এই বলে আজকে আমরা এখানেই র্যাপ আপ করছি। আমি জানি এই টপিকগুলো 40 মিনিটে ঠিক র্যাপ আপ করতে ঠিক শোনায় না, কিন্তু যদি আপনাদের, আমাদের শ্রোতা বন্ধুদের কোনো রকম মতামত থাকে, কোনো ফিডব্যাক থাকে, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমাদের জিমেল আইডি হলো durdeseBangla@gmail.com। আমরা ফেসবুকেও অ্যাভেলেবল আছি, আর আমাদের ইউটিউব চ্যানেল দূরদেশে বাংলাও আছে। আপনারা প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আজকের আমাদের এই কথা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। শেষ করার আগে রুক্মিণী, তোকে আবার জানাই অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। এই পুজোর ব্যস্ততার মধ্যে আমাদের সাথে তুই এলি, খুব ভালো লাগছে। তোর কিছু বলার আছে আমাদের শ্রোতা বন্ধুদের? না, আমারও খুব ভালো লাগলো। যদি এই প্রোগ্রামটা সবাই শোনে এবং এই ব্যাপারে নিজেকে আরো বেশি অ্যাওয়্যার করে, তাহলে আরো ভালো হবে। চেঞ্জেস আমরাই আনবো আলটিমেটলি। তো তোদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার কথা বলতে পেরে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আরেকটা এপিসোড নিয়ে দেখা করতে চলে আসবো। ততদিনের জন্য আজকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। নমস্কার।